না, কুণালবাবু যেটা রিয়াকশন দিয়েছেন এটা স্বাভাবিক, যে দলের শৃঙ্খলার ঊর্ধ্বে তো হুমায়ুন কবিরও না, কেউই না, থাকা উচিত না। সে ব্যাপারে উনি যে রিয়াকশন দিয়েছেন, আমি ওনার রিয়াকশনের পরিপ্রেক্ষিতে আমি কোনো মন্তব্য করব না। শোভনদা? শোভনবাবু তিনি বিধানসভার মানে ডিসিপ্লিনারি কমিটি যে আছে সেই কমিটির কনভেনার। অপর তিনজন সদস্য সম্মানীয় অরূপ বিশ্বাস, সম্মানীয় ফিয়াদ হাকিম সাহেব, সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য। তো এর আগে আমাকে শোকজও করা হয়েছে, তার আমি দুবার যথাযথ উত্তর দিয়েছি। কোনো উত্তর যে আমি দিয়েছি তারপরে আমার বিরুদ্ধে কোনো স্টেপ হলো না, আমার বিরুদ্ধে তিনারা সন্তুষ্ট হলেন না, তিনারা আমার সেই উত্তরে সন্তোষজনক হলেন না, আমাকে লিখিত লেটার দিয়ে আজ পর্যন্ত তার কোনো উত্তর আমি পাইনি। দুটো লেটারের উত্তর দিয়েছি শোকজের, একটা নভেম্বরে 2024 আর একটা মার্চে 2025। এক পাতার করে একটা লেটারের উত্তর ছিল, উনি শোকজের লেটার ছিল। 3 পাতার করে উত্তর দিয়েছি, এক পাতার এগেনস্টে 3 পাতার। কিন্তু আজও পর্যন্ত দুটো ডিসিপ্লিনারি কমিটির কাছে আমি তাদের জবাবদিহির যে উত্তর, আমি যে কিছু প্রশ্ন তুলেছি সেটা যে আমার লিগেল না ইনলিগেল, বা আমি অন্যায় বলছি না ন্যায় বলছি, তার কোনো লিখিত উত্তর কিন্তু আজ পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। লাস্ট যেটা আমাকে ওয়ার্নিং নোটিশ দেওয়া হয়েছে, সেটাও আমি ইচ্ছাকৃতই ওই ওয়ার্নিং নোটিশের আর কোনো জবাব দিইনি। কারণ আমি দুবার শোকজের উত্তর দেওয়ার পর যখন আমাকে তারা এতটাই ইগনোর করে, এতটাই তারা আমার সেই যে দাবিগুলো ছিল যে আমি কী কারণে প্রেসের কাছে মুখ খুলি, আমার বিরুদ্ধে কী ধরনের জেলার রাজনীতির ব্যক্তিরা আমার সঙ্গে কী ধরনের নোংরামি করে, তো সেসব ব্যাপারে যখন আমার শোকজের যে প্রশ্নের উত্তর ওনারা 31 না 34 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপও পাঠিয়েছিল, আমি তার উত্তরে বলেছি আপনি 34 সেকেন্ডের পাঠিয়েছেন, আর আমি 10 মিনিট 40 সেকেন্ডের এই বক্তব্য কোন পরিপ্রেক্ষিতে ছিল সেটা শুভেন্দু অধিকারী যখন বলেছিল যে 2026-এ কোনো হিন্দু ব্যক্তি তৃণমূলের প্রতীকে জিতে আসবে না। আপনি মিনিটের কথা বলছেন, আজকের হিসেব যদি আমরা করি মোটামুটি ঘন্টাখানেক যদি ধরি, তার একটু কমই ধরলাম আর কি আলোচনায়, মানে এটাও তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাচ্ছে আপনার। আপনি কি করে এরকম একটা কাজ করতে পারেন, এরকম ভাবে সামনে দল সম্পর্কে নানান কথা বলছেন? আমি তো এখনো বলছি আপনাকে যে আমার যখন দেয়ালে পিঠ থেকে যাবে, আমাকে যখন কেউ চূড়ান্ত হেনস্থা করবে, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, তখন আমার কাছে আগে শৃঙ্খলা সম্মান করাটা না, আগে আমার সম্মানটা রক্ষা করার বেশি দায়িত্ব এসে যায়। যদি বড় কোনো স্টেপ নেওয়া হয়, আপনি যা যা করে চলেছেন, যা যা সংবাদ মাধ্যমে বলে চলেছেন, এখানে বসেও যা যা বলছেন, তার পরিপ্রেক্ষিতে কি করবেন? যতক্ষণ কোনো সিদ্ধান্ত না হবে আমি সেটা নিয়ে আগাম কোনো মন্তব্য করব না। যখন হবে, যখন আপনারাও জানতে পারবেন, আমাকেও তো নিশ্চয়ই জানাবে। বা এর আগে তো 2015-তে এই দল, এখন যিনি জেল কাস্টডিতে আছেন মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব ছিলেন, তিনি আমাকে বিনা নোটিশে 6 বছরের জন্য বহিষ্কার করে দিয়েছিলেন। ডেট টাইম সব বলে দিচ্ছি, 25শে ফেব্রুয়ারি 2015। আপনি আবার ইতিমধ্যেই মানে সংবাদ মাধ্যমের ভাষা, বাস্তব চরিত্র 360 ডিগ্রির বেশি যদি কিছু হয় সেখান থেকে ঘুরে আপনি পাল্টি খেয়ে বললেন যে এই মুহূর্তে কিছু করছেন না, 15ই আগস্ট আপনি তারিখ দিয়ে দিলেন। কি করবেন 15ই আগস্ট? আমি বলেছি 15ই আগস্ট পর্যন্ত আমি যেভাবে চলছে, যেভাবে আমাকে বারবার বলার পরেও যখন আমার যে মূল সমস্যা, আমার বিধানসভার বর্তমানে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যার জন্য আমাকে শৃঙ্খলা কমিটি চিঠি করার অধিকার রাখে বা ক্ষমতা রাখে, সেই বিধায়ককে পদে পদে সেখানকার ব্লক সভাপতিরা অসম্মান করছে। এই সম্মানীয় শৃঙ্খলা কমিটির সদস্যরা কি সেটা
লক্ষ্য করেন না? আচ্ছা, কুণালদা যে তাদেরকে সকোজ করার কি দায়িত্ব ওনাদের কুণালদা নেই? যে বললেন দল বড়, অনেকগুলো বিষয়ে নজর রাখতে হয়, শৃঙ্খলা মেনে চলতে হয়, আপনি কি অস্বীকার করতে পারেন দল বড়, এই মুহূর্তে শাসক দল, সেই জায়গায় আপনার এই বক্তব্যে আমি প্রথমেও প্রশ্ন করেছি, শেষেও প্রশ্ন থাকবে, দল অস্বস্তিতে পড়ে এরকম কথা বলেন কেন? আপনি তো সেখানে গিয়ে কথা বলবেন, আপনি কি ধৈর্য রাখতে পারেন না? আপনি তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, আপনি তো বলছেন তার পায়ের কাছে বসে কথা বলেছেন, তা আপনাকে তো ধৈর্য রাখতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। সেটা কতদিন? রুগী মারা যাওয়ার পরে আপনি ডেডলাইন দেবেন কেন? দল তো আপনার জন্য, দল তো আপনাকে ডেকে কথা মারা বলবে। যাওয়ার পরে ডাক্তার যদি ডেকোরিয়াম দিয়েছি বলে সেটার মানে কি হয়? আপনি দলকে 15 আগস্টের সময় দিতে পারেন, দল তো আপনাকে তারিখ ধরে কথা বলবে, আপনি পাল্টা দিতে পারেন, এরকম করতে পারেন। আমি বলেছি যে আমি কাউকে আমি মানে হেউ করার জন্য বা চ্যালেঞ্জ হিসাবে বলিনি। আমি বলেছি আমার পক্ষে এইভাবে চলাফেরা করতে বা তাদেরকে নিয়ে চলতে আমার অসুবিধা হচ্ছে। দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি, ওনারা যদি 15ই আগস্টের মধ্যে এটার সুরাহা করে দেন, মিটে গেল। না মিটলে আমি কি করব, তো সব 15 তারিখের পরে সবাই দেখতে পাবে। আমি শুরু করব, গ্রামগঞ্জে যাব, আবার যাদের নিয়ে আমার তো শক্তি, যাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছে, সে আমজনতা, যাদের নিয়ে তিনি 7 বার সাংসদ হয়েছেন, 3 বারের কেন্দ্রমন্ত্রী হয়েছেন, তাদেরকে অবহেলা মমতা ব্যানার্জিও করে না। কিন্তু তাদের ক্ষমতায় বলিয়ান হয়ে আমার জেলার নেতারা রেজাল্টের নিরিখে যারা 3 নম্বরে থাকে আর 1-2-এ যারা থাকে, তাদের গুরুত্ব না দিয়ে 3 নম্বরওয়ালাকে যদি গুরুত্ব দেয় আর সেটাই যদি বলে এটাই দলের শৃঙ্খলা, তাহলে সেই শৃঙ্খলা নিয়ে ওনারা থাকুন না, অসুবিধা। তৃণমূলের বিদায় নিশ্চিত, এটা তৃণমূল কংগ্রেসের বিধায়করাও বুঝে গেছেন। তৃণমূলের ক্রমবর্ধমান জনরোষ আছড়ে পড়ছে তাদের ওপরে, এখন বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে। হুমায়ুন কবিরকে মানুষ চেনেন, তিনি অনেকবার দল পরিবর্তন করেছেন, তার বক্তব্যও মানুষ শুনেছেন। তো তিনি এখন নতুন দল করছেন না, তৃণমূল তাকে দিয়ে একটা দল করিয়ে নিচ্ছে খুব প্রশমিত করার জন্য, সেটা আমার মনে হয় যে অঞ্চলে তিনি দলটি করবেন সেখানকার মানুষ বুঝতে পারে। কি বলবেন শ্রমিক দল? দেখুন, শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি RSS-এর অনুগত এবং তিনি দীর্ঘদিন ধরে বিজেপির নেতা। আমি মনে করি উনি কোনো মাস লিডার নয়, ওনার সেই রকম কোনো ক্যাপাসিটি নেই যে গোটা রাজ্য স্তরে ওনাকে সামনে রেখে কোনো দল মানে রাজ্যের ক্ষমতাসীন হতে পারে, এটা কোনো দিনই সম্ভব না। শ্রমিক ভট্টাচার্যকে আমি যতটুকু চিনি জানি, আমি যখন বিজেপিতে ছিলাম 18 মাস, সেই সময় শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদও ছিলেন না। সেই সময় উনি জঙ্গিপুরে SDO অফিসে একটা বিজেপির পক্ষে মিটিং করতে গিয়েছিলেন। ওখানকার যে সাংগঠনিক জেলা সভাপতি বিজেপির, সেই বিজেপি তার ডাকে আমিও সেই ডায়াসে ছিলাম। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার পরিচয় আছে, আলাপ পরিচয় তো আছে, কিন্তু উনি যে চালাকি কথাবার্তা বলছেন, হুমায়ুন কবিরের ক্যারেক্টারে এসব নেই। যে হুমায়ুন কবিরকে এত বোকা, যে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস আলাদা করে লড়ার মদত দেবে, দল খোলার মদত দেবে, অর্থ যোগান দেবে। একজন ব্যক্তিকে বলেছে দেখলাম যে বিজেপি নাকি আমাকে অর্থ দেবে, আমি সেইটার জন্য তৃণমূলের ভোট কাটার জন্য আমি এই ধরনের করতে পারি। হুমায়ুন কবিরের কোনো প্রয়োজন নেই। হুমায়ুন কবির কোনো লোভ লালসা বা অর্থ কামাই করার কোনো পলিসি নিয়ে, কারণ তা যদি হতো এই সুজন চক্রবর্তীরা, জ্যোতিবাবুরা 23 বছরের মুখ্যমন্ত্রীতে, 11 বছরের বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রীতে আমার বিরুদ্ধে 27টা কেস করেছিল, শুধুমাত্র মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরোধিতা করার জন্য। একটা কেসেও প্রমাণ করতে পারেনি। কখনো 81 দিন, কখনো 22 দিন, কখনো 8 দিন সেন্ট্রাল জেলে থেকেছি বহরমপুরে, তবুও মাথা নত করিনি, অন্যায় করিনি, মাথা নত করিনি। ন্যায় বিচার জাস্টিসদের কাছে পেয়েছি। 81 দিন জেল খেটেছি, তারপরেও সেই কেসে সল্টলেকের MLA MP কোর্টে এসে
প্রমাণিত হয়নি, বেকসুর খালাস হয়ে গেছি। কাজেই এসব চালাকি মারা কথাবার্তা ওনাকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা নতুনভাবে দায়িত্ব দিয়েছেন, ওনাকে বলতেই হবে, ওনার কাজই এটা। তো ওনার সাকসেস হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, আবার বলছি, আমি দলে থাকি না থাকি, আমাকে দল আমার প্রয়োজন হয় কি হয় না সেটা ভবিষ্যৎ কথা বলবে। কিন্তু আমি এখনও বলছি, আমি দলে থাকলেও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ওয়েস্ট বেঙ্গলে শ্রমিক ভট্টাচার্য হয়নি, শুভেন্দু অধিকারীও হয়নি, দিলীপ ঘোষও হয়নি, আর কেউ সুজন চক্রবর্তীদের আর কোনো বুড়ো ঘোড়া হয়ে গেছে। একটুখানি কোনো আটকাই, chance দিলীপ নাই। ঘোষের প্রসঙ্গ উঠেছে। দিলীপ ঘোষ কি বলেছেন হুমায়ুন কবির প্রসঙ্গ নিয়ে শোনান। ওনাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি, আর পশ্চিমবাংলায় যতগুলো দল সব করা হয়ে গেছে, সে নতুন দল করার দরকার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, উনি এতদিন যেসব ডায়লগ দিতেন, এটা খালি ওনার ইচ্ছার নয়, টিএমসিও চাইতো। যেদিকে পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে, এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে, 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। দিলীপবাবু রাজনীতিতে 2015 সালে এসছে। 15 সালের আগে এই ঝাড়গ্রামের দিলীপ ঘোষ নামক কোনো ব্যক্তি আছে, সেটা আরএসএস জানতো, আরএসএসের ট্রেনিং ক্যাম্পে ওনার অভিজ্ঞতা ছিল। কিন্তু 2015 সালে উনি রাজ্য বিজেপির সভাপতি হিসাবে 16 সালের নির্বাচনে জ্ঞান সিং সোহনপালকে খড়গপুরে 9 বারের বিধায়ককে হারিয়ে তিনি বিধায়ক হয়েছিলেন। তারপরে 2019 সালে তিনি আবার মেদিনীপুর থেকে সাংসদও হয়েছিলেন। তিনার যে 6 বছরের টার্মস, বলবো যে বিজেপি অনেক ডেভেলপমেন্ট করেছে। কারণ দিলীপবাবুর বক্তব্য, দিলীপবাবুর চলাফেরা, দিলীপবাবুর যে স্টাইলে কথাবার্তা বলেন, তাতে দিলীপবাবুই একমাত্র ব্যক্তি নেতা ওয়েস্ট বেঙ্গলে বিজেপির যে 3 থেকে 77-তে আর 0 থেকে 18-তে নিয়ে গিয়েছিলেন বিজেপিকে। আপনি কি বিজেপির প্রতি নরম না দিলীপবাবুর প্রতি নরম? বিজেপির প্রতিও নরম নয়, দিলীপবাবুর প্রতিও নরম নয়। কিন্তু দিলীপবাবু যেসব কথাবার্তা বলেন, উনি যে ধারণা করছেন, ওনার ধারণা অমূলক না মূলক, আগামী দিনে বাংলার কোনো মুসলমান সম্প্রদায়ের এমএলএ হওয়াটা যদি শুভেন্দু অধিকারীর মতো লোক, দিলীপবাবুর মতো লোক শুধু হিন্দু হিন্দু করেন, তাহলে মুসলমানরা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য তাদের মাল, তাদের জমি, তাদের জায়গা, তাদের বাড়ির সম্পদ, তাদের মা বোনের ইজ্জত, এগুলা রক্ষা করার জন্য তারা যদি কোনো বেশি সংখ্যায় জনপ্রতিনিধি হয়, তো ওনাকে অত আশঙ্কা করার কিছু নাই। মুসলিমরা কেউ আমরা বাংলার মুখ্যমন্ত্রী হব এ স্বপ্ন আমরা দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার সাপোর্ট দেব। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে দল থেকে বেরিয়ে যেতে বাধ্য করে, তাহলে বেরিয়ে গিয়ে দল করে এই দিলীপবাবুদের মুখে ঝমা ঘষে দেব, এই শ্রমিক ভট্টাচার্যদের মুখে ঝমা ঘষে দেব, এই শুভেন্দু অধিকারীদের মুখে ঝমা ঘষে দেব যে মুসলমান বেঈমান না। মুসলমানদের ইতিহাসে মির্জাফর ছিল সিরাজদৌল্লার সঙ্গে বেঈমান। আমরা হিন্দু মুসলিম প্রসঙ্গ বা মির্জাফরের প্রসঙ্গেও যাব না, একদম রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসবো। নিয়ামত শেখ তিনি কি বলেছেন শোনাবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সম্মানীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনারা তার আগেই একটা এদিক ওদিক বিটপাস মেয়র বসা আছে, তা মিটে দেবে ইনশাল্লাহ। কতদিন জানকাবে না, তার আগেই একটা সমাধান হয়ে যাবে, নিশ্চয় বিয়ে করবে সমাধান। কারণ মুর্শিদাবাদের ক্ষেত্রে রাজ্যের সমস্যা, যেখানে সমস্যা আছে সবগুলোই তো সব ঝামেলা মিটে গেল, এবার ওগুলো নিয়ে বসে বসে। আলহাজ নিয়ামত শেখ বর্তমানে আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার 1 মাসের সময়ের মধ্যে উনি চেয়ারম্যান হয়েছেন। এর আগে রেজিনগরের এমএলএ রবিউল আলম চৌধুরী চেয়ারম্যান ছিলেন, তাকে সরিয়ে তার প্রমোশন হয়েছে, রাজ্য সম্পাদক হয়েছে, তারপরে ওনাকে আবার চেয়ারম্যানের পদ দিয়েছে। তা আমি ওনাকে বড় ভাই মনে করি। রাজনীতির ঊর্ধ্বে উঠেও ওনার সঙ্গে আমার একটা
সুসম্পর্ক রয়েছে। যেমন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সেই 1982 সাল, তখন উনি দল করতেন না, একটা টিম লিডার চালাতেন। তখন আমি ট্রান্সপোর্ট বিজনেস করতাম মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আমার ট্রাকের ব্যবসা ছিল, আমার কয়লার ব্যবসা ছিল। বীরভূমের কোলফিল্ড এলাকা থেকে আমার ট্রাক পাঠিয়ে কয়লা এনে ভাটাতে দিতাম। আমরা ব্যবসা করে খাই। এবং আমরা নিয়ামত শেখেরও ছেলে, একটা বড় ছেলে, সে 50 বছর বয়স, সেও কয়লার ব্যবসা করে। নিয়ামত শেখের সঙ্গে আমার পারিবারিক রিলেশন আছে। ওদের বাড়ি অরিজিনাল যেখানে রাজধরপাড়া। না, উনি বলছেন যে 15ই আগস্ট অবধি অপেক্ষা করতে হবে না, তার আগেই দল যা সিদ্ধান্তের কথা জানাবে। সে তো নিশ্চয়ই ওনার ওপিনিয়ন যেটা ভালো করেছেন। আমি একটা কথা বলতে পারি, নিয়ামত শেখদের মতো লোককে আমি বড় ভাইয়ের মতো সম্মান দিই। তিনি দলের চেয়ারম্যানের পোস্টে আছে। আজকেও সকালে 8টা সাড়ে 8টার সময় তার সাথে আমার কথা হয়েছে। অধীর চৌধুরীর সঙ্গে কথা হয়েছে আপনার এই এত বক্তব্য, পাল্টা বক্তব্যের পর? না, আমি অধীর চৌধুরীর সাথে কোনো যোগাযোগ রাখি না। অধীর চৌধুরীর সাথে কোনো কথা বলার না, কারণ অধীর চৌধুরী 2024-এর লোকসভা ভোটে তার পরাজয়টাতে মূল আসামি হিসাবে আমাকে দেখে, যে এই হুমায়ুন কবিরের ওই বক্তব্যের জন্যই আমাকে ভোটে হারতে হয়েছে। কাজেই ওনার একটা সুপ্ত বাসনা আছে, হুমায়ুন কবিরকে যদি কোনোভাবে টাইট করা যায় বা কোনোভাবে তৃণমূল থেকে ছিটকানো যায়, এই মানে চিন্তাভাবনা অধীর চৌধুরীর মধ্যে আছে। আপনি এই যে গতকালকে এরকম বললেন আর কি, আপনি নতুন দল করার জন্য এগোবেন, আবার তারপরে বলেছেন 15ই আগস্ট। না, তারপর বারবার বলেছি 15ই আগস্ট পর্যন্ত আমি যে সমস্যায় জর্জরিত আছি, আমার ব্লক সভাপতি দুজন, তারা অলরেডি গত সপ্তাহে পঞ্চায়েত সমিতি ভরতপুর 1 টোটাল স্ট্রেংথ 23, একজন সঞ্জয় সার্কেল সহসভাপতি মারা গেছে। 22-এর মধ্যে 9টা স্থায়ী সমিতির কর্মধ্যক্ষদের বিরুদ্ধে রিমুভাল নোটিশ দিয়েছে এসডিওর কাছে। তারা তৃণমূলের কর্মধ্যক্ষ, কোন যুক্তিতে? রাজ্যের নেতারা কি এগুলা খোঁজ রাখেন না?